WBPSC 1 চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি বিপ্লব পাল চলে এসেছি আজকে মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করতে, যেটি নাম হচ্ছে বায়ুমণ্ডল। আর এই অধ্যায়ের আমরা একটা ছোট্ট পাঠ পড়ব, যে পাঠটির নাম হলো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। দেখো, আমরা আজকে একটু অন্যরকমভাবে আমরা বুঝব। এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মাধ্যমিক 2025-এর জন্য। এই ভূগোল বিষয়ের যে গুরুত্বপূর্ণ অধ্যায় বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলটি এতটাই টাফ একটা অধ্যায়, এবং এই অধ্যায়টি অল্প একটু বুঝলেই কিন্তু মুখস্থ হয়ে যাবে, আমাদের ঠোঁটস্থ হয়ে যাবে। তাই আমরা ভালো করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব, যাতে বায়ুমণ্ডলের স্তর থেকে যদি কোনো প্রশ্ন আসে, সেটা যেরকমভাবে প্রশ্ন আসুক না কেন, আমাদের যাতে সেই জায়গায় থেকে যে কোশ্চেনের মার্কসটা সেটা যাতে হাতছাড়া না হয়। ঠিক আছে? তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা নতুন এসছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলো না। তাহলে আমরা বায়ুমণ্ডলের স্তর দুই ভাগে আমরা পেয়ে থাকি। একটি হচ্ছে রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে উষ্ণতার উপর ভিত্তি করে। তাহলে রাসায়নিক গঠনের হচ্ছে তোমার দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে সমমণ্ডল, আর একটা হচ্ছে বিষমমণ্ডল। আর উষ্ণতার উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে 6 ভাগে। প্রথম ভাগটির নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার, দ্বিতীয়টি হলো স্ট্র্যাটোস্ফিয়ার, তৃতীয়টি হলো মেসোস্ফিয়ার, আমি এই পাশে লিখছি, ধরছে না, চতুর্থটি হলো থার্মোস্ফিয়ার, পঞ্চমটি হলো এক্সোস্ফিয়ার, আর ষষ্ঠত অর্থাৎ শেষ হলো ম্যাগনেটোস্ফিয়ার। আমি একটু একটু করে এগুলো সব আলোচনা করে দিচ্ছি। তাহলে বায়ুমণ্ডলের যে স্তর, সেগুলি আমরা পেলাম, তাই তো? তাহলে কি পেলাম না, রাসায়নিক গঠন অনুসারে, আর একটা হচ্ছে উষ্ণতার উপরে ভিত্তি করে। তাহলে রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে হচ্ছে সমমণ্ডল, আর আরেকটা হলো বিষমমণ্ডল। তাহলে সম কথাটির অর্থ হচ্ছে একই জাতীয়। তাহলে যে স্তর, বায়ুমণ্ডলে যে স্তর একই জাতীয় গ্যাসীয় পদার্থ দ্বারা তৈরি, সেটাকেই হচ্ছে সমমণ্ডল বলা হচ্ছে। তাহলে এই সমমণ্ডলের মধ্যে কোন কোন গ্যাস রয়েছে? দেখো, সমমণ্ডলের ভিতরে রয়েছে তোমার হচ্ছে এই যে ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারে যে গ্যাসগুলি দেখা যায়, হ্যাঁ, এই সমস্ত ধরনের গ্যাসগুলো কিন্তু এর মধ্যে রয়েছে, যেরকম কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, হ্যাঁ, ওজোন, এই সমস্ত গ্যাসগুলি কিন্তু সমমণ্ডলের মধ্যে রয়েছে। আর বিষমমণ্ডলের কথা যদি বলতে হয়, বিষমমণ্ডলটি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা বলে আমরা জানি। হ্যাঁ, বিষমমণ্ডলের মধ্যে, দাঁড়া আমি মুছে নিই, তারপরে বলছি। বিষমমণ্ডলের মধ্যে তুমি পাবে আণবিক নাইট্রোজেন, আণবিক অক্সিজেন, হাইড্রোজেন, হিলিয়াম প্রভৃতি
গ্যাসগুলি তোমরা পাবে, যেটা রাসায়নিক গঠনের উপরে ভিত্তি করে, যেগুলো পরীক্ষাতে ঠিক অতটা ইম্পর্টেন্ট নয়। বিষমমণ্ডল 2 নম্বরেরটা। তাহলে বিষমমণ্ডলের মধ্যে তুমি পাবে নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, হাইড্রোজেন। এগুলো সবই কিন্তু আণবিক। তাহলে এই নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, হিলিয়াম, হাইড্রোজেন এগুলি সবই হচ্ছে আণবিক। তাহলে এই যে নাইট্রোজেন, এটির যে উচ্চতা সেটা হচ্ছে তোমার হবে 88 থেকে 200 কিমি উচ্চতা পর্যন্ত দেখা যায়। অক্সিজেন দেখা যায় 200 থেকে 1120 কিমি পর্যন্ত উচ্চতা, আর হিলিয়াম দেখা যায় 1120 থেকে 3540 কিমি পর্যন্ত, আর হাইড্রোজেন দেখা যায় 3540 কিমি থেকে 10,000 কিমি উচ্চতা পর্যন্ত। তাহলে নাইট্রোজেন গ্যাস দেখা যায় 88 থেকে 200 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, অক্সিজেন দেখা যায় 200 থেকে 1120 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, হিলিয়াম দেখা যায় 1120 থেকে 3540 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, এবং হাইড্রোজেন দেখা যায় 3540 কিমি থেকে 10,000 কিমি উচ্চতা পর্যন্ত। এইবারে এখান থেকে এইগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, শুধু মনে রাখবে নাইট্রোজেন আর অক্সিজেন কত উচ্চতা পর্যন্ত পাওয়া যায়, আণবিক নাইট্রোজেন এবং আণবিক অক্সিজেন। এখানে যেটি শর্ট ইম্পর্টেন্ট সেটা হলো সমমণ্ডল আর এই যে বিষমমণ্ডল। মানে ছবিটা যদি আমি আঁকি তাহলে সমমণ্ডলের উপরে হবে বিষমমণ্ডলটা, তাহলে সমমণ্ডলের নিচে থাকলো, আর এই হচ্ছে উপরে চলে গেল বিষমমণ্ডল। এই সমমণ্ডল আর বিষমমণ্ডলের মাঝে একটা স্তর রয়েছে, এইটাকে কি বলে? যেখানে এই সমমণ্ডলের বৈশিষ্ট্য পাওয়া যায়, বিষমমণ্ডলের বৈশিষ্ট্য এখানে পাওয়া যায়, সেটাকে আমরা বলছি টার্বোপজ। এখান থেকে যদি কোনো শর্ট প্রশ্ন আসে, হয় এইটা থাকে আর না হলে এই দুটোর মধ্যে একটা থাকে। বোঝা গেল? তাহলে এই টার্বোপজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা সমমণ্ডল এবং বিষমমণ্ডলের মাঝের যে সীমারেখা সেটি হচ্ছে টার্বোপজ। তাহলে এখান থেকে এটা ইম্পর্টেন্ট থেকে গেল। এবার তোমাদের যেটা কোশ্চেন আসে বিশেষ করে 5 নম্বরের ক্ষেত্রে, যেটা বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো উষ্ণতার ভিত্তিতে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং যে প্রশ্নটির উত্তর অনেকেই লিখতে পারে না, খুবই শর্টের মধ্যে হয়ে যায়, অনেক সময় 2টি স্তর সম্পর্কে আসে, মাত্র 2টি স্তর। তাহলে 2টি স্তর মুখস্থ রাখলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমি এখানে কোশ্চেনটা লিখছি, উষ্ণতার উপর ভিত্তি করে স্তর বিন্যাস। তাহলে 1 নম্বর স্তর কি বলেছিলাম না? ট্রোপোস্ফিয়ার। দেখো ট্রোপোস্ফিয়ার এই যে স্তরটি, এটি যদি ভূপৃষ্ঠ থেকে, মানে এটা হচ্ছে প্রথম স্তর বায়ুমণ্ডলে, ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বাকাশে প্রায় 18 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই স্তরটি দেখা যায়। এবার ট্রোপোস্ফিয়ার স্তরটি কি? আমি যদি পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে দাঁড়াই, তাহলে আমি এইখানে দাঁড়িয়ে আছি, তাহলে এই যে নিরক্ষীয় সোজাসুজি, এর উচ্চতা কিন্তু অনেকটা বেশি। আবার যদি আমি মেরুতে চলে আসি, মেরু অঞ্চলে কিন্তু এর যে উচ্চতা সেটা কিন্তু কম এই নিরক্ষীয় অঞ্চলের থেকে, তাই তো?
তাহলে কি বোঝা গেল এই জায়গাটাতে, যে নিরক্ষীয় অঞ্চলে কিন্তু এর উচ্চতাটা বেশি, এই স্তরের উচ্চতা, আর মেরু অঞ্চলে কিন্তু এই স্তরের উচ্চতাটা অনেক কম। একটা পেলাম। 2 নম্বর বৈশিষ্ট্য কি পাবো, এই স্তরে কিন্তু প্রতি 1000 মিটার উচ্চতা বাড়লে -6.4 ডিগ্রি হারে তাপমাত্রা কমবে, 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমবে। এই যে তাপমাত্রার যে মানে কমে যাওয়া, এটাকে আমরা বলছি ল্যাপস রেট। কি বলছি আমরা এটাকে? ল্যাপস রেট। এটা একটা পেলাম। আর এখানে কি হচ্ছে, এখানে যেহেতু বজ্রপাত, ঝড় বৃষ্টি ইত্যাদি ঘটছে, তাই এটাকে আমরা বলি ক্ষুব্ধ মণ্ডল। এটা বোঝা গেল। আরেকটা কি পাচ্ছি, জেট বায়ু প্রবাহ ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে দেখা যায়। এটা পেলাম। আরেকটা আমরা কি পাচ্ছি, এই যে ট্রোপোস্ফিয়ারের উপরে তো আরেকটা স্তর রয়েছে, সেটার নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝের যে সীমারেখা, সেটা হচ্ছে ট্রোপোপজ নামে পরিচিত। তাহলে কি কি পেলাম? এক, উচ্চতা পেলাম। এক হচ্ছে এখানে আরেকটা বিশেষ বৈশিষ্ট্য যেটা ল্যাপস রেট দেখা যায়, এটাকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। কারণটা বললাম, ঝড় বৃষ্টি হয় বলে। এছাড়া ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে জেট বায়ু প্রবাহ দেখা যায়। আরেকটা কি দেখা যায়? ট্রোপোপজ। আরেকটা জিনিস যেটা আমি স্কিপ করে গেছি, যেটা হচ্ছে উষ্ণতা। উষ্ণতা হচ্ছে তোমার প্রায় -80 ডিগ্রি সেলসিয়াস। এটা মাথায় রাখবে, ঠিক আছে? উষ্ণতা প্রায় 80 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ট্রোপোস্ফিয়ারটা আমার মুখস্থ হয়ে গেল, তাই তো? এই দুখানা লিখলেই কিন্তু 5-এর মধ্যে 5 পাওয়া যায়। একটা ছবি দিয়ে দিতে হয়। আমি ট্রোপোস্ফিয়ারটা আলোচনা করলাম, এবার আমি স্ট্র্যাটোস্ফিয়ারে আসছি। আমরা আজকে এই দুটি স্তর সম্পর্কেই আলোচনা করব। আমার যদি ক্লাস ভালো লাগে, তোমরা অবশ্যই আমার ক্লাসে তোমরা জয়েন করতে পারো। বিস্তারিত জানতে অবশ্যই আমার এই যে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, সেখানে কল করবে বা হোয়াটসঅ্যাপ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9932324132। যদি মাধ্যমিকের জিওগ্রাফি ক্লাস তোমরা নিতে চাও, একদম ফুল টু প্রথম থেকে একদম শেষ পর্যন্ত করানো হবে। একটা স্বল্প অ্যামাউন্ট রাখা হয়েছে, যেখানে অনলি জিওগ্রাফি, তোমার শর্ট এবং বড় প্রশ্ন, এই সবগুলি নিয়ে 90 নম্বরের প্রিপারেশন আমি তোমাদের করাবো। তো এই ক্লাসে জয়েন হতে চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আমি অবশ্যই এই সম্পর্কিত ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেব। সামনে মাধ্যমিক পরীক্ষা আসছে 2025 সালে। যারা এই মুহূর্তে মাধ্যমিকে পড়ছো আর কি, ক্লাস 10-এ এখন যারা পড়ছো, তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। এছাড়া আমার চ্যানেলে মাধ্যমিক ভূগোলের গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন সিরিজ 2025 বলে যে টার্গেটটা আমরা রেখেছি, যেখানে 2017 থেকে 2024 সালের প্রশ্নগুলি আমরা সলভ করছি। তোমরা অবশ্যই এই ভিডিওগুলি দেখবে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আপাতত 3টি অধ্যায়ের ভিডিও দেওয়া হয়েছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। পরবর্তীতে আরও 3টি অধ্যায়ের ভিডিও দেওয়া হবে। হ্যাঁ, কোনো হুটোপাটা নেই, প্রচুর সময় আছে। কোনো অসুবিধা নেই। আমার ক্লাস নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। চলো, এবার আমরা আসছি স্ট্র্যাটোস্ফিয়ার, 2 নম্বর অধ্যায়, 2 নম্বর পয়েন্ট।
স্ট্র্যাটোস্ফিয়ার, একটু তাড়াতাড়ি করছি। তাহলে এর উচ্চতা কতটুকু? দেখো, এর উচ্চতা হচ্ছে ওই যে 18 কিলোমিটার বললাম, আর ট্রোপোপজ ছিল 2 কিলোমিটার, তাহলে প্রায় 20 থেকে 50 কিমি উচ্চতায় কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটি দেখা যায়। ট্রোপোস্ফিয়ার আমরা কি দেখলাম? উষ্ণতার যে ল্যাপস রেট, উষ্ণতা কমে যাওয়া, প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি হারে তাপমাত্রা কমবে। কিন্তু এইখানে তাপমাত্রা কমে যাওয়ার পরিবর্তে তাপমাত্রা বৃদ্ধি পায়, যেটাকে উষ্ণতার বৈপরীত্য বলা হয়। ঠিক আছে, মানে উষ্ণতার বিপরীত অবস্থা। তাহলে এখানে কি দেখা যাচ্ছে না? উষ্ণতার বৈপরীত্য। তাহলে এই সর্বোচ্চ উষ্ণতা কত হতে পারে? স্ট্র্যাটোস্ফিয়ারের তো উষ্ণতা কমে যাচ্ছে, ট্রোপোস্ফিয়ারে যখন দেখলাম তখন ছিল -80 ডিগ্রি গড় নিরক্ষীয় অঞ্চলে। স্ট্র্যাটোস্ফিয়ারে তাহলে কত হবে? স্ট্র্যাটোস্ফিয়ার এটা বেড়ে বৃদ্ধি পেয়ে হয়ে যাবে 0 ডিগ্রি সেলসিয়াস। এর সর্বাধিক উচ্চতা কত হবে? উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আমরা ট্রোপোস্ফিয়ারে দেখেছিলাম ক্ষুব্ধমণ্ডল, কারণ সেখানে ঝড় বৃষ্টিপাত হতো, তাই তো? কিন্তু এখানে টোটালটা হয়ে যাবে কি? শান্ত। তাহলে শান্ত মণ্ডল নামে পরিচিত, কারণ কি? এখানে ঝড় বৃষ্টি কিছুই দেখা যায় না। আরেকটা জিনিস কিন্তু এখানে চলাচল করে এই শান্ত মণ্ডল বলে, যেটা হচ্ছে জেট বিমান। এই জেট বিমানটা কিন্তু এখানে চলাচল করে, খুব ইম্পর্টেন্ট। আরও আরেকটা জিনিস এখানে দেখা যায়, সেটা হচ্ছে ওজোন। ওজোন স্তর এখানে কিন্তু দেখা যায়, ঠিক আছে, যেটা হচ্ছে 35 কিলোমিটার উচ্চতায় সব থেকে ভালো দেখা যায় ওজোন স্তর। তাহলে আমরা এতগুলো জিনিস আমরা এখান থেকে জানলাম। আরও আরেকটা জিনিস, যেরকম ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে যে স্তরটি ছিল সেটাকে আমরা ট্রোপোপজ বলে জানতাম, তাহলে এটা স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে কে থাকবে না? মেসোস্ফিয়ার থাকবে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরটি হলো স্ট্র্যাটোপজ। এর আবার সর্বাধিক উষ্ণতা হচ্ছে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ভাবো, ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে এটাই ছিল পার্থক্য, ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে এটাই ছিল সম্পর্ক। আবার যদি তোমাদের মাধ্যমিকে কোশ্চেন আসে যে বায়ুমণ্ডলের দুটি স্তর সম্পর্কে বর্ণনা করো, এই জাস্ট এতটুকু যদি তোমরা এই যেটুকু বললাম সেইভাবে লিখলেই কিন্তু তোমাদের ক্লাস কমপ্লিট হয়ে যাবে, তোমাদের ভালো মার্কসও চলে আসবে এটার উপরে। ঠিক আছে, আর একটা ছবি দিয়ে দিতে হবে। প্রত্যেকেরই পাঠ্য বই রয়েছে, আমি যে পাঠ্য বই ফলো করি সেটা হচ্ছে মোদক, সমরেন্দ্রনাথ মোদক স্যারের আমি বই ব্যবহার করি, এবং এই বইটি সহজ সরল এবং সাবলীলভাবে চিত্রসহ ভালোভাবে লেখা আছে। পারলে এই বইটা অবশ্যই পারচেস করে নেবে, যে কোনো বইয়ের দোকানে পেয়ে যাবে বইটি। বইটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে বই, এই বইটি তোমরা নেবে, বইটি খুব ভালো। হ্যাঁ, আর এখানে সুন্দর করে পয়েন্ট করে দেওয়া আছে, যার জন্যে কি তোমাকে সহায়িকা বইও তোমার প্রয়োজন সেরকম লাগবে না। ঠিক আছে, তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা বারংবার এই ভিডিওটি দেখবে, তাহলে কি হবে, এই যে বায়ুমণ্ডলের যে স্তর দুটি রয়েছে, স্তর তো টোটাল 6টি রয়েছে, কিন্তু পরীক্ষায় আসে 2টি লেখো, 2টি সম্পর্কে লেখো, তো এটা একটু দেখলে কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। বিস্তারিত জানতে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 99 32 32 41 32।